কলকাতা ও তার আশেপাশে রাস্তা থেকে উদ্ধার হওয়া মানুষদের বাড়ি পৌঁছে দিচ্ছে এই সংস্থা। সম্বর্ধনা প্রদান। কলকাতা ও তার আশেপাশে যেসব মানুষ ফুটপাতে পড়ে থাকেন, মানসিক ভারসাম্যহীন যেসব মানুষ হারিয়ে গিয়েছেন, তাদেরকে উদ্ধার করে চিকিৎসার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার কাজ ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে ঈশ্বর সংকল্প নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। প্রায় প্রতিদিনই হোম থেকে বিভিন্ন অসুস্থ মানুষকে সুস্থ করে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার মানবিক কাজ করার জন্য ঈশ্বর সংকল্পের প্রতিনিধি তথা বিশিষ্ট সমাজসেবী তপন প্রধানকে সম্বর্ধনা প্রদান করল খবরের ঘণ্টা। শিলিগুড়ি ঘোগমালি এলাকা থেকে হারিয়ে যাওয়া এক কিশোরীর বাড়ির সন্ধান করতে শনিবার শিলিগুড়ি আসেন তপনবাবু। আর সেই সুযোগে তপনবাবু এবং তাদের ঈশ্বর সংকল্পের সেই সেবামূলক কাজকে কুর্নিশ জানিয়ে সম্বর্ধনা প্রদান করে খবরের ঘণ্টা। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আজকে এই মুহূর্তে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে, সেখানে একটি রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আমরা উপস্থিত। আসলে এখানে আমাদের সামনে যাকে দেখছেন তিনি একজন বিশিষ্ট সমাজসেবী। কলকাতার ঈশ্বর সংকল্প নামে যে স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে, সেই সংস্থায় তিনি রয়েছেন এবং সমাজসেবামূলক অসাধারণ কাজ করছেন। খবরের ঘণ্টায় ইতিমধ্যে তার অনেক সংবাদ আপনারা দেখেছেন। শ্রী তপন প্রধান, উনি একটা জরুরি কাজে এই মানে কলকাতার বুকে যারা হারিয়ে যায়, রাস্তায় যারা হারিয়ে যায়, ছেলে মেয়ে বা অনেক মানুষ যারা মানসিকভাবে অসুস্থ, তাদেরকে উদ্ধার করে তাদেরকে সুস্থ করে বাড়িতে পৌঁছে দেন এবং মূল স্রোতে পৌঁছে দেন। এরকমই একটা শিলিগুড়ির একটি মেয়ে কলকাতায় তাকে পাওয়া গেছে এবং তার বাড়িতে খবর দেওয়ার জন্য ওনার এখানে আসা জরুরি কাজে। তো এই সুযোগে আমরা চিন্তা করলাম যে ওনাকে আমরা সম্মাননা প্রদান করব। তো তার জন্যই আজকে এখানে স্টেডিয়ামের সামনে যে একটা রেস্টুরেন্ট আছে, এখানে আমরা উপস্থিত হয়েছি। ওনাকে আমরা সম্মাননা প্রদান করবো, কারণ ব্যস্ত উনি চলে যাবে, কালকে উনি চলে যাবে। তা আমাদেরও ব্যস্ততা, উনিও চলে যাবে। তো ঠিক আছে, আজকাল তো যে কোনো জায়গায় এই ধরনের অনুষ্ঠান হতেই পারে সংক্ষিপ্তভাবে। আমরা কারণ খবরের ঘন্টা আপনারা দেখেছেন যে সম্প্রতি যে মহাকুম্ভ চলছে, সেই মহাকুম্ভের ওখানেও একজন মানুষকে ওনারা বাড়ি ফিরিয়ে দিয়েছেন। 3 দিন আগে বিহারে একজনে আরাবিয়া একজন মহিলাকে বাড়ি পৌঁছে দিয়েছেন। এরকম প্রায়ই এই মানসিক ভারসাম্যহীনদের চিকিৎসা করে সুস্থ করে বাড়ি পৌঁছে দিচ্ছেন। এটা কিন্তু দিনের পর দিন করাতে এনাদেরকেও উৎসাহিত করা প্রয়োজন। তাই আমরা ক্ষুদ্র ক্ষমতায় আজকে ওনাকে সম্মাননা প্রদান করছি খবরের ঘন্টার পক্ষ থেকে। একজন ব্যতিক্রমী সমাজসেবী শ্রী তপন প্রধান, তাকে আমরা প্রথমে খাদা পরিয়ে নিচ্ছি। আপনি বসুন। প্রথমে আমরা তাকে খাদা পরিয়ে নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেভাবে আপনি কাজ করছেন এভাবে কাজ করে যান এবং দেশের ভাবনায় ওনারা কাজ করেন, দেশপ্রেমের ভাবনায় কাজ করেন। আমাদের দেশ গঠনে নেতাজি সুভাষের অবদান অসামান্য অবদান। আমরা এই দেশাত্মবোধের প্রতীক হিসেবে সমাজের জন্য ওনাদের কন্ট্রিবিউশনের জন্য আমরা এই স্মারক তপনবাবুর হাতে তুলে দিচ্ছি। তপন প্রধান অসাধারণ যেভাবে মানুষের সেবায় কাজ করছে এবং এই সমস্ত রাস্তায় পড়ে থাকা ভারসাম্যহীনদের কথা কেউ চিন্তাই করে না। তাদেরকে সুস্থ করে বাড়ি পৌঁছানো, এটা কিন্তু একটা বিরাট মহৎ কাজ। এই কাজটা দিনের পর দিন করছেন। তো তাকে সকলে মিলে তাদের এই ধরনের মানুষকে কুর্নিশ জানাতে হবে এবং আমরা এই একটা গাছের চারা সকলকে দিচ্ছি। তো সেই জন্য আজকে ওনাকে সুযোগ পেয়েছি। অনেকদিন ধরে ভাবছি যে ওনার সম্মান পাওয়ার দরকার। তো কলকাতায় গিয়ে চট করে আমাদের পক্ষে অসুবিধা। তো উনি এসছেন শিলিগুড়িতে, এই অল্প সময়ের মধ্যে ওনাকে আমাদের এই সামান্য আমাদের শ্রদ্ধা ক্ষুদ্র ক্ষমতায়, এবং আমরা ইতিবাচক ভাবনা নিয়ে কাজ করি এবং বিভিন্ন সময়ে ওনার কাজগুলো আপনারা দেখতে পাবেন খবরের ঘন্টায়। আপনি ভালো থাকবেন, প্রণাম আপনাকে, আপনার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। এখন আপনি কি বলবো আপনার ভাবনা? আমরা ঈশ্বর সংকল্প প্রায় 18 বছর ধরে মানসিক ভারসাম্য মানুষ যারা রাস্তার উপরে আছে তাদের সেবা শুশ্রূষা করে সমাজের মূল স্রোতে আবার ফিরিয়ে আনি। এবং শুধু ভারতবর্ষ নয়, এমনকি বাংলাদেশেও মানুষকে বাড়ি পাঠিয়েছি। বিগত বছরে কয়েক হাজার মানুষ তার পরিবারের সঙ্গে মিলিত হয়েছে।
এবং আমরা সুযোগ পাই বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ হওয়ার, যেমন বাপিবাবু আছেন, বাপিদা আছেন, যারা কোনো রকম কোনো স্বার্থ ছাড়াই আমাদের সাহায্য করে। এবং এই ধরনের মানুষেরা পুলিশের মাধ্যম, সোশ্যাল ওয়েলফেয়ারের মাধ্যম দিয়ে আমরা আবার এই সকল মানুষকে এই সমাজের মূল সূত্রে ফিরিয়ে আনতে পারবো। শুধু ঈশ্বর সংকল্প একা নয়, আপনারা, বাপিদা এবং আরো মানুষ অনেকেই আছে যারা এই ধরনের মানুষের পাশে আছে। তো আমার সবাইকে ধন্যবাদ এবং সবাইকে প্রণাম। আপনারা পাশে থাকুন আমাদের। ঈশ্বর সংকল্প নামটা কেন? আমাদের সংগঠনের নাম হয়েছিল সংকল্প। এবার যেহেতু অর্গানাইজেশন রেজিস্ট্রেশনে একটা রাস্তার নাম হয়, তো তার জন্য ঈশ্বরটার নাম, ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটের জন্য। এটা কোনো রকম কোনো ধর্মীয় সংস্থা বা নয়, আমরা কোনো ধর্ম বা কোনো রং এর ঊর্ধ্বে, আমরা শুধুমাত্র মানব সেবায় বিশ্বাসী। মানুষের সেবা হবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ঈসাই আমরা কিচ্ছু দেখি না। যারা ওখানে আসেন তাদের শুধু সেবা করি আমরা। এই যে কলকাতায় রাস্তাঘাটে পড়ে থাকে মানসিক ভারসাম্যহীন বা অসুস্থ, যারা হারিয়ে গেছে বিভিন্ন জায়গায়, কেউ একবার ফিরেও তাকায় না। কলকাতা কেন, অন্যান্য জায়গাতেও আমরা দেখতে পাই, আমাদের এই শিলিগুড়িতেও রাস্তায় কেউ পড়ে থাকলে ফিরেও তাকায় না। সেইখানে সেই মানুষগুলোকে যে যত্ন, ভালোবাসা, তাদের চিকিৎসা, তাদের হোমে রাখা, এগুলো কেন করছেন? এইগুলো তো কেউ করে না আজকাল। অ্যাকচুয়ালি আমাদের যে ডাক্তারবাবু ছিলেন, ডক্টর কে এল নারায়ণন, প্রথম থেকে গল্পটা বলতে হয়, উনি এক সময় দেখেছিলেন, ওনার ইচ্ছা ছিল যে এই সকল মানুষের কিছু করা যায় কিনা। তো তখন উনি ভাবছিলেন যে একটা রাস্তার সময় যাচ্ছিলেন মিশনারি অফ চ্যারিটির পাশ থেকে, এবং আমাদের সেক্রেটারি যিনি আছেন সর্বাণী দাস রয়, তো ওনারা দুজনে একটা দেখেন যে একটা মানুষ ডাস্টবিন থেকে কুড়িয়ে খাচ্ছে, অথচ পাশে মিশনারি অফ চ্যারিটি, যারা সবাইকে খাবার দেয়, কোনো জাত ধর্ম মানে না। তো তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন স্যারকে যে আচ্ছা, এই মানুষগুলো কেন ওখানে যাচ্ছে না, খাবারটা খাচ্ছে না, কেন ডাস্টবিন থেকে কুড়িয়ে খাচ্ছে? তখন উনি বলেছিলেন যে এই মানুষগুলো সেই বোধাবোধটা নেই যে কোথায় গিয়ে খাবারটা খেতে হবে, বা সেই জায়গাটা নেই। তারা যেখানে পায়, যেভাবে পায় সেভাবে থাকে, সেভাবে খায়, এবং এক সময় ওরা এইভাবে হারিয়েও যায়। হতে পারে ওরা কোনো পরিবারের সন্তান, বাবা, মা, ভাই, শিক্ষিত, কিন্তু হারিয়ে যাওয়ার পর শুধু তারা নাম্বার হয়ে থাকে, আর কিছু নয়। এবং সেই মুহূর্তে আমাদের যখন ফান্ড ছিল না, তো তখন আমরা ঠিক করছিলাম যে ডিইনস্টিটিউশনালাইজেশন করবো, আমরা এই ইনস্টিটিউশনকে আমরা রাখবো না। আজও আমরা রাস্তার বুকে রেখে, কলকাতার রাস্তার বুকে 141টা ওয়ার্ড জুড়ে কাজ করি, সেখানে চিকিৎসা হয়। প্রত্যেক মুহূর্তে আমাদের সোশ্যাল ওয়ার্কার ভাই যারা আছে তারা রাস্তাতে যায়, রাস্তায় যেখানে যে মানুষটি আছে ফুটপাতে, তার পাশে তার নিয়ারেস্ট কেউ চায়ের দোকান, হোটেল, তাদের সাহায্য নিই, তাদেরকে আমরা কেয়ার গিভার বলি, তাদেরকে আমরা বোঝাই, আমরা ট্রেনিং দিই, ওষুধপত্র তাদেরকে দিই যে তারা প্রত্যেকদিন খাওয়াবে। কোনো শেল্টার নয় কিন্তু তারা, কোনো হোমে তারা নেই, তারা রাস্তার বুকে আছে, আস্তে আস্তে সুস্থ হতে থাকে। এবং সেই রাস্তার বুকে তাদেরকে রিহ্যাবিলিটেশনের কাজ চলে, তাদেরকে হোটেলে কাজ দেওয়া হয়, চায়ের দোকানে তারা কাজ করে, এবং পরবর্তী সময় যদি বাড়ি বলতে পারে তারা বাড়িও ফিরে যায় রাস্তা থেকে। যেমন আমাদের হোম আছে সরবরি, যেটা মেয়েদের, মরুদ্যান ছেলেদের, এবং রাস্তাতেও কাজ হয়। এবং WHO আমাদের বিশ্ব সংকল্পে রিকগনাইজ করেছে যে এই ধরনের সংগঠন, কমিউনিটি বেসড অর্গানাইজেশন সারা পৃথিবীতে হওয়া উচিত। একটা হোমে রাখতে গেলে প্রচুর কস্ট, কিন্তু রাস্তায় রেখে আমরা দেখিয়েছি চিকিৎসা করা সম্ভব। আপনিও দেখবেন রাস্তার আশেপাশে অনেকেই থাকে যারা দীর্ঘ সময় একই জায়গায় থাকে, দীর্ঘ সময় একই জায়গায় যারা থাকে, আমরা তাদের নাম দিই। তো সেই সকল মানুষকে আমরা চিকিৎসার মধ্যে আনি। এবং যেটা বললাম যে অনেক মানুষ কমিউনিটি, যে একজন হোটেল, চায়ের দোকান, তারাও কিন্তু আমাদের সাহায্যে এগিয়ে আসে, কোনো পয়সার মূল্যে নয়, মানবিকতা, মনুষ্যত্ব, একদম সেই দেখে আমরা তাদেরকে মোটিভেট করি। এবং আমি যখন গুজরাট, ইউপির সঙ্গে কথা বলি মানুষজনের সঙ্গে, তারা যখন আমার সাহায্য করে, এই মানুষকে ফিরিয়ে নিয়ে যেতে, আমি জানি তার সঙ্গে পরিচয় হবে না, তাদেরকে আমি চিনিও না, তাও তারা মনুষ্যত্বের জন্য তারা এগিয়ে আসে। একটি মানুষ বাড়ি যাচ্ছে, গ্রামের পঞ্চায়েত প্রধান, পুলিশ সবাই আছে। কিন্তু সম্প্রতি মহাকুম্ভে আমরা ফিরিয়ে দিয়েছিলাম, তিনি 16 বছর পর বাড়িতে গেলেন, এবং তার একটা আশা, মানে আশা করেছিল আমি মহাকুম্ভের সময় যাব। এখন কতজন আছে আপনাদের অধীনে যাদের বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না? দেখুন, বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না এখন, না যারা চিকিৎসায় আছে বলবো, কারণ কোন মুহূর্তে কার বাড়ি পাওয়া যাবে আমি বলতে পারবো না, প্রত্যেক মুহূর্তেও আমাকে ইম্পর্টেন্ট।
ঠিক আছে, মানে এরকম একটা গল্প আছে, বলি, আমি শেয়ার করি। একজন ভদ্র মহিলাকে আমরা, প্রায় বয়স্ক ভদ্র মহিলা, উনি উড়িষ্যার কথা বলে, উড়িয়া, এবং আমি বাঙালি, আমি উড়িয়া ভাষা জানি না। তো উনি অনবরত প্রায় 6-7 মাস ধরে যখন হোমে আসে, 6-7 মাস পর উনি বলতে থাকে আমি বাড়ি যাবো, ওনার ভাষায় উড়িয়াতে। এবং আমরা দীর্ঘ 6-7 মাস ধরে বাড়ি খোঁজ খবর করি, এটা অন্ধ্রপ্রদেশের কাছে, বাট কিছুতেই পাওয়া যায় না। পুলিশকে জানাই, পুলিশও বলতে পারছে না, কোনো খবর দিতে পারছে না। তো একদিন কার আমাকে, যিনি এইচআর আছেন ডিপার্টমেন্ট, তার থেকে পারমিশন নিতে হয়। তো ভদ্রমহিলা দরজার ধারে কান্নাকাটি করছে যে আমি বাড়ি যাও। তো আমি আমার ভাষায় বললাম যে তুমি যদি যাও বাংলায় চিনতে পারবে, ওনার ভাষায় উড়িয়ায় বললাম চিনতে পারবে। তো যথারীতি আমি আমার ডিপার্টমেন্টে গেলাম, এইচআর ডিপার্টমেন্টে, গিয়ে বললাম যে আমি নাকি নিয়ে যেতে চাইছি এনার বাড়িতে। উনি বললো তুমি বাড়ি পেয়েছো? বললাম না, খুঁজে পাইনি। আচ্ছা, তোমার নিজেদের ভরসা আছে? বললাম না। তুই কার ভরসায় বাড়ি যাচ্ছ ওর খুঁজতে? ওই ভদ্রমহিলার ভরসায়, যিনি জীবনের 65টা বছর তার বাড়িতে কাটিয়েছে, তিনি আমার ঠিক পথ দেখান। তো যখন আমরা ট্রেনে জার্নি করে যাচ্ছিলাম, প্রথম উড়িষ্যায় নামি। তো উড়িষ্যায় নেমে জানতে পারি যে তার বাড়িটা ওখানে নয়। যারা ওখানকার লোকাল যারা ছিলেন, যারা টিটি ছিলেন, বললে এখান থেকে আরো 18 ঘন্টা দূরে উড়িষ্যা এবং অন্ধ্র বর্ডারে ওনার বাড়ি হলেও হতে পারে। ওই জায়গাটা যেখানে আমি সার্চ করছিলাম, পাইনি যার বাড়ি খুঁজে। তারপরে যখন ওনাকে নিয়ে গেলাম ঠিক ওই জায়গাটায়, উড়িষ্যা এবং অন্ধ্র বর্ডারে, তো তখন তার ঠিক ওই পুলিশ স্টেশন যেটা বলেছিলাম, যে থানা খুঁজছিল পাইনি, ঠিক পিছনে তার বাড়ি পাওয়া যায়। এবং মুহূর্তের মধ্যে তার বহু পরিবারের লোকজন চলে আসে তাকে নিতে। তো আমরা কখনোই, মানে এই মানুষগুলো কোন সময় কার বাড়ি পাওয়া যাবে শুধুমাত্র ঈশ্বরই বলতে পারবে, এ আমার আপনার হাতে নয়। এবং তারই আমার সত্যি কথা বলতে মনে হয় যে তারই সময় আসে যখন সে ঠিক বাড়ি পায়। তো এখনো আমাদের সর্বরিতে প্রায় 90 জন মানুষ চিকিৎসা পায়, মহিলাদের হোমে আছে, এবং পুরুষদের হোমে আমরা 35 জন আছে, 35 জন মানুষ, এবং রাস্তার বুকে এখনো 180 জন মানুষ আছে। তত্ত্বাবধান প্রতিনিয়ত ছেলে মেয়ে আছে। এবং আমাদের ওখানে, এবং আরবান মেন্টাল হেলথ প্রোগ্রাম, আমরা দেখছিলাম যে বাড়ি পাঠানোর পর অনেকেই ওষুধ পায় না, যেটা বিপিএল ফ্যামিলি বা নিচু থাকে। তো কর্পোরেশনে আমরা বললাম যে আপনাদের হেলথ ইউনিট আছে কেন, আপনি এবং আমরা মিলে একটা ইউনিট করি। কারণ দেখুন, আগেকার সময় যেটা ছিল, এখনো আছে যদিও, মানসিক স্বাস্থ্যের স্টিগমা আছে। তো এমন একটা ইউনিট যেখানে আমার মানসিক সমস্যা আছে, আপনার জেনারেল সমস্যা, এই ইউনিটটা যদি যায় দুজনে মিলে, কেউ জানতে পারবে না কে কোন ডিপার্টমেন্টে যাচ্ছে, কিন্তু এই চিকিৎসাটা পাওয়া যাবে। সেই ভাবনা থেকে আমরা কলকাতা কর্পোরেশনের সঙ্গে বলি এবং তারা রাজি হয়। তো সেখানে কয়েক হাজার মানুষ যারা ইসলামে থাকে তারা চিকিৎসা নিতে আসে। এবং আমাদের যারা ভালো হয়ে যায় তাদের কাজের জন্য আমরা এটা আমাদের বেশ কিছু না ক্যাফে মতো করেছি। কারণ অনেকেদের কাজে নিয়ে গিয়ে ঠকায়, পারিশ্রমিক ঠিক মতো দিতে পারে না, যেসব সেল্টারে আছে, তারা যাদের আবার বাড়ি গিয়ে যাতে ঠিক মতো কাজকর্ম করতে পারে। তো তখন তারা বেশ কিচেনে কাজ করে, কাজ শেখে, বিভিন্ন ভাবে কেক বানানো, পেস্ট্রি বানানো, আমাদের ক্যাফে আছে, সেই ক্যাফেতে তারা কাজে যায়, কাজ করে। এবং আমাদের ভোকেশনাল ইউনিট আছে যেখানে তাদের হাতের কাজ শেখানো হয়, মালা গাঁথা, খাতা তৈরি করা, ব্যাগ তৈরি করা। এবং আমরা শুধুমাত্র এদের চিকিৎসা এমন নয়, এরা যাতে আইডেন্টিফিকেশন মার্কার। কারণ আমার গুরুত্ব তখন দেবে যখন ভোট দেবো, সরকার তখন আমাকে কিন্তু গণ্য করবে। কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, এবং এরা ভোট দেয়, এদের যে অধিকার আছে, ডিসেবিলিটি সার্টিফিকেট, সেখানে পেনশন ব্যবস্থা করা, যাতে পরিবারে গিয়ে সেই সাপোর্টটা থাকে, যাতে পরিবারে যেন একটা বার্ডেন না হয়, ফ্যামিলি যেন মনে না করে যে এটা বার্ডেন আবার চলে এলো, সেই বার্ডেনটা কমানোর জন্য যেভাবে সম্ভব তার চারিদিকে একটা আমরা নেট তৈরি করি, যাতে সে প্রোটেক্ট রাখতে পারে মানুষটা, আবার যাতে রাস্তায় না চলে আসে। কারণ অনেক পরিশ্রম করে আমরা তাকে একটা জায়গায় নিয়ে আসি, তাকে বাড়ি ফিরিয়ে দিই, সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিই। যারা বাড়ি যেতে চায় না, এরকম অনেকেই আছে যারা বাড়ি ফিরতে চায় না, তারা বাইরে কাজ করে, উপার্জন করে, ব্যাংকে টাকা রাখে, নিজের মতো করে চলে, পুজোর সময় নিজেরা জামা কাপড় কেনে, ঘুরতে যাওয়া, এগুলো তারা করতে থাকে। তোমার মনে এগুলো একটা মনের মান রাখে। কিভাবে যোগাযোগ করবে আপনাদের সঙ্গে? আমাদের সঙ্গে মূলত আমরা তো যেটা বললাম যে ঈশ্বর সংকল্প কলকাতায় কাজ করে,
কিন্তু কলকাতা ছাড়া বাইরে যে এনজিও গুলো আছে, বহু এনজিও যেমন সাউথে আছে, আমাদের ইউপি, বিহার, তারাও যোগাযোগ করে। কোনো রকম মানে সাজেশন বা কোনো রকম কিছু হেল্প চাইলে, জানতে চাইলে তাদের ওখানে কাউকে পাওয়া গেছে, কি করা যাবে, মেন্টাল হেলথের অ্যাক্ট সম্পর্কে যদি কেউ জানতে চায়, যে কোনো মানুষ রাস্তায় আছে, কে তাকে সাহায্য করবে, এই সকল তাদেরকে আমরা সাহায্য করি, আমরা যা শিখেছি, যা জেনেছি, যতটা নলেজ দিয়ে মারফত। তো আমার নাম তপন প্রধান, মোবাইল নাম্বার 8240307112। একবার বলছি, 8240307112। মূলত আমরা মেন্টাল হেলথের উপরই কাজ করি। থ্যাংক ইউ। বাবু, আপনাকেও ধন্যবাদ, অনেক অনেক খবরের ঘন্টা বাপিদাকে সবসময় আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। কারণ আমরা কি করছি, যে কিছু সরকারি হোম আছে, সেই হোমে অনেকে আটকে থাকছে। আমি একজনকেই পেয়েছি ফালাকাটার, তো সেখানে বাপিবাবুর সঙ্গে যোগাযোগ করি, তো তার খোঁজ খবর করা হচ্ছে, আশা করছি তার ফ্যামিলি নিয়ে যাবে তাকে।